ক্লান্ত দেহে বিছানা থেকে নেমে এলাম। সমস্ত শরীর থেকে ঝর্ণার মতো ঘাম বয়ে পড়ছে। বিছানার জন্তুটার দিকে কয়েক পলকের জন্য তাকালাম, চোখ বন্ধ করে শুয়ে বড়বড় নিঃশ্বাস ফেলছে। আমি মৃদু স্বরে ডাকলাম, স্যার। আমার টেকাডাকি মাঝবয়সী মানুষটা হাত উঁচিয়ে টেবিলের দিকে ইশারা করল। দেখি টেবিলের উপর ৫০ টাকার একটা নোট। আমি সেটা না নিয়ে মানুষটার দিকে তাকিয়ে খেকিয়ে উঠলাম। রুম ভাড়ায় লাগে ৩০ টাকা, হোটেলের রিসিপশনিস্টকে দেয়া লাগে ২০। এর উপর রাখি আম্মার কাছে আবার প্রতি সকালে ১০০ টাকা জমা করা লাগে। এই ৫০ টাকা দিয়ে আমার বালের কাজটাও হবে না। আমি মাঝবয়সী বুড়ার দিকে চোখ তুলে কঠিন গলায় বললাম, আপনি ১২০০ দিবেন কইছিলেন। এইটা কি দিলেন? বুড়া চোখ এখনো খুলেনি, না খুলেই বলল, যা দিছি বেশিই দিছি, কম কিছু দিই নাই। নিয়া ভাগ এখানতে গি। আমার মেজাজটা হুট করেই খারাপ হয়ে গেল। প্রত্যেকটা সময় এমনটা হয়। জানোয়ারগুলা খালি টাকা নিয়া গডিমসি করে, লাগানোর পরেই খালাস। যত কম পারে তত কম দিয়ে বিদে হয়। রোজ রোজ এই দামদর করতে কি ভাল লাগে, তাও আবার নিজের শরীর নিয়ে। মানুষ আনার সময় দামদর, বিছানার থেকে উঠার সময় দামদর, প্রত্যেকটা মুহূর্ত শুধু দামদর। আমি এলোপাথারি গালি শুরু করলাম। এমন সব গালি যা ছাপার অক্ষরে ছাপা যায় না। সেক্সের পরে মরদ মানুষের সাহস কিসের জন্য জানি আধামাধা হয়ে যায়, আমি প্রত্যেকবার খেয়াল করি। একটু ধমক দিলেই কিছু টাকা বাড়িয়ে দেয়। সবাই অবশ্য দেয় না। আমার সাথেই থাকে শেফালি। ওরে একদিন পিটায় হাত ভেঙে দিয়েছিল এক কুত্তার বাচ্চা। ওর দোষ, ও ওই মরদের কাছে একটু বেশি টাকা চাইছিল, এতেই বিছানার কাছে রাখা কাঠের তক্তা দিয়ে পিটিয়ে ওর হাতের কনুইয়ের জয়েন্ট নাড়ায় দিয়েছিল। ঝাড়া ৪ সপ্তাহ কাজে বের হতে পারে নাই বেচারি। অবশ্য কাজে বের হতে না পারাটা আমাদের কাছে ঈদের মতোই। বুড়া আমার হুমকি ধামকিতে ভয় পেয়ে গেল। বিছানা থেকে নেমে খাটের এক পাশে দলামোচড়া হয়ে পড়ে থাকা প্যান্টটা টেনে নিয়ে পড়তে শুরু করল। বেল্টটা ঠিকঠাক লাগিয়ে পেছনের পকেট থেকে মানিব্যাগটা বের করে আমার দিকে তাচ্ছিলের সাথে ২টা ১০০ নোট এগিয়ে দিল। আমি কিছুক্ষণ চোখ পিটপিট করে টাকাটা নিলাম। ১২০০ কইছেন, কমপক্ষে ১০০০ তো দেন। আমি হতাশা মাখানো জোর গলায় বলে উঠলাম। আমাদের গলাটা যেন কেমন ভাঙ্গা, কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি গমগমে। বুড়া খেকিয়ে উঠল, কুৎসিত গলায় বলতে শুরু করল, শয়তানের বাচ্চা, এই টাকায় পেট ভরে না। তোরে যে এটা দিছি এই তোর ভাগ্য, অন্য কেউ হইলে তো প্রথমে ফালাফালা করত, তারপর ৩০০ টাকা দিয়া বাইর হিয়া যাইত। দেহিশ্বর সামনের তে মনে হয় আমি সারারাই তো ওর সামনে এমনে দাঁড়ায় থাকব। হের রূপ যেন এক্কেরে বায়া পড়ে, হেরে বেশি টাকা দিতে হইবে এখন। মানুষটা আমাকে আস্তে করে একটা ঠেলা দিয়ে সামনে থেকে সরিয়ে বেরিয়ে গেল, যেন আমাকে ছুতেও ওনার ঘেন্না হচ্ছে। আমি কিছু বললাম না, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে হাতের ১০০ টাকার নোট দুটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তারপর টেবিলের উপরে রাখা ৫০ টাকাটা হাতে মুঠি করে নিয়ে বেরিয়ে পড়লাম। এসব আমার অভ্যাস হয়ে গেছে। নিচে নেমে আবার রিসিপশনিস্ট মালটাকে এখন ২০ টাকা ধরিয়ে দিতে হবে। কিভাবে সে মালকে ২ পয়সা কম দেয়া যায় সে চিন্তা করতে করতে সিঁড়ি দিয়ে একতলায় নামতে শুরু করলাম। ২ ঢাকা শহরে হুট করে শীত নেমে যায়। রাস্তায় দাঁড়িয়েই সেটা টের পাচ্ছি। রাতের কনকনে ঠান্ডা বাতাস পরনের মোটা সুতা ওঠা সোয়েটারটার ফুটো দিয়ে ঢুকে হাড্ডি কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। গা মাঝে মাঝেই হুড়হুড়িয়ে কেঁপে উঠছে। আমি ফুটপাত ধরে মাটির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলাম। আজকে ভালোই কামাই হয়েছে, অন্তত কালকে আর গত পরশুর চেয়ে তো বেশি। হোটেলের খরচ মিটিয়ে ৪৫০ টাকা বেঁচে গিয়েছে। বস্তিতে ফিরে আম্মাকে আবার ১০০ দিতে হবে। তাহলে কত থাকে? ৩৫০ প্রায়। আমার খাওয়া থাকার কোনো খরচা নেই, সব রাখি আম্মাই দেখেন। উনি হচ্ছেন আমাদের সবার মাথার ওপরের ছাতার মতো একাকী বটবৃক্ষ। সেই ছোটবেলা থেকে আমার মতোদের খুঁজে খুঁজে নিয়ে এসে তিনি নিজের কাছে ঠাঁই দিয়েছেন, শিখিয়েছেন কিভাবে বেঁচে থাকতে হবে এই পঙ্গপালের মতো মানুষের মাঝে। অসম্পূর্ণ নারী বানানোর পরেও সৃষ্টিকর্তা বোধহ ওনার মাঝে মাতৃত্বের সবচেয়ে বিশুদ্ধ বীজটাই বুনে দিয়েছিলেন। সেই বুনে দেয়া বীজ আস্তে আস্তে বড় হয়েছে, চারা থেকে গাছ হয়েছে। বিহন্নলারা বাচ্চা জন্ম দিতে পারে না, তাই সেই মায়ের গাছের ফল এখন আমরা ভোগ করছি। বিহন্নলা মানে জানেন তো? হিজডা। বিহন্নলা শব্দের অর্থ সহজ বাংলায় হিজডা। সামনে এক রিকশাওয়ালা সিটে বসে বিড়ি টানছে। দূর থেকে বিড়ির মাথার আগুন আর উৎকট গন্ধ দুটোই পাওয়া যাচ্ছে। আমি কাছে পৌঁছে গায়ে হাত ছুঁইয়ে বললাম, ওই যাবি? রিকশা প্রথমটায় চিট মেরে উঠল, সেটা তৃতীয় লিঙ্গধারী কারুর গলার স্বরের কারণে নাকি মাঝরাত্রিরে গায়ে আচমকা কারো ছোঁয়া পাওয়ার কারণে সেটা বোঝা গেল না। বেচারা কিছুক্ষণ আমাকে জরিপ করল। রাতে যেসব রিকশাওয়ালারা রিকশা চালায়
তারা প্রায় সব ধরনের যাত্রী উঠায় রিকশায়। রিকশাওয়ালার হাতের বিডিটা শেষ হয়ে আসছিল মনে হয়, ও ওটা ফেলে পা চাপা দিয়ে দিল। কই যাবা? আমি এক মুহূর্ত ভাবলাম, কোথায় যাব? বস্তিতে ফিরব না আর একবার রমনার সামনে যেয়ে দাঁড়াব? আরেকবার করব নাকি আজকে? না, শরীর সায় দিচ্ছে না, মন তো কোনো কালেই দিত না। আচ্ছা, অনেকদিন তোরও কোনো ছোটনগুলাকে দেখা হয় না, ওদের দেখতে যাব নাকি একবার? মার তো এখন কাঠের লাকড়ি নিয়ে পিঠা বানাতে থাকার কথা। রাতের দিকেই তো ট্রাকগুলা আসে ওই দিক দিয়ে। মাঝরাতের দিকে বেচা কেনাটা বেশি হয়, তার উপর এখন চলছে ভরা শীত। ড্রাইভাররা একবার না একবার পিঠা নেবার জন্যে হেল্পারকে পাঠাবেই। কেউ কেউ নিজেই আসবে। এরকমই তো সবসময় হতো, ছোটবেলায় দেখতাম। মা একপাশে আমকে বসিয়ে রেখে পিঠা বানাত। শীতের মাঝে চুলার আগুনে আরাম আরাম লাগত। আমি বসে বসে আগুনের কাপা কাপা আলো স্কুলের পড়া করতাম। একটা সরকারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়েছি আমি। তখনও আব্বা বেঁচে ছিলেন, রাতে ট্রাকের হেল্পারি করতেন, অবস্থা মোটামুটি ভালো চলে যেত আমাদের। 4 পাশ করে 5-এ উঠলাম, ধরা পড়ল আমি একটু অন্যরকম, অন্য সবার মতো স্বাভাবিক নই। আমার আব্বা তো বিশ্বাস করতে চান নাই। কিন্তু অবিশ্বাস করলে তো আর সত্যি বদলে যায় না। এক সকালে ঠিকই আমার সমগোত্রীয়রা নিতে চলে এলো আমায়। আমি কান্নাকাটি করে একশেষ করলাম, কেউ আটকাতে এলো না।